আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রোনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 50 নাম্বার ক্লাস। সবাই একটা হাততালি দেন, মারহাবা বলেন। দেখেন, আমি কোর্সটা যখন প্রথম ডিজাইন করি, আমি কোনোদিন ভাবি নাই যে এই কোর্সটা 50তম ক্লাসে গিয়ে ঠেকবে। তারপরও কেন ঠেকলো? এই কারণেই ঠেকলো কারণ আমি আপনাদেরকে শেখানোর ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করি নাই। মাথার মধ্যে কখনো এই চিন্তা নিয়ে বসে থাকি নাই যে আমি তো 42টা ক্লাসের কথা বলছিলাম, আমি তো 40টা ক্লাসের কথা বলছিলাম, তাড়াতাড়ি শেষ করে দেই। নো, আমার মাথায় অলওয়েজ ছিল যে না, কিভাবে বেস্ট আউটপুটটা দেওয়া যায়। এই কারণে মূলত আজকে 50তম ক্লাসে এসে আমরা ঠেকলাম। তো সত্যি একদিকে আনন্দ লাগতেছে যে যাক, মাথার মধ্যে যতগুলো পরিকল্পনা ছিল, যতগুলো টপিক ছিল, আলহামদুলিল্লাহ আমি সেগুলো ডেলিভার করতে পেরেছি। আর খুচরা একটা দুইটা টপিক আছে, এর পরপরই আমাদের ইনশাল্লাহ কোর্সটা শেষ হতে যাচ্ছে। ঠিক আছে, আর সর্বোচ্চ আপনার 3টা বা 4টা ক্লাস পাবেন আর কি। তো যাই হোক, খুবই আনন্দ লাগতেছে যে আমরা 50তম ক্লাসে এসে পৌঁছেছি। আচ্ছা শুনেন, আজকের যে ক্লাস, এই ক্লাসে একটু ব্যতিক্রমী বিষয় নিয়ে আলোচনা করা হবে। অনেকেই ভাববেন যে ভাই এই কথা তো সবসময় বলেন যে ব্যতিক্রম ব্যতিক্রম। না, আজকেরটা আসলে ব্যতিক্রম। শুধু আজকেরটা নাই, 7 নাম্বার সেকশন পুরোটাই কিন্তু একটু ব্যতিক্রমী স্টাইলে গেছে, তাই না? এক এক ক্লাসের ডিজাইন এক এক রকম, লেকচার ডেলিভারি সিস্টেম এক এক রকম ছিল। তো আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করব ইংরেজি শব্দের উচ্চারণ কেন সবসময় রুল ফলো করে না, এই টপিকটা নিয়ে। এবং সেই সাথে আরো আরো একটা টপিক, যে ইংরেজির বিভিন্ন রকমের ফন্ট আছে, সেগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করাবো বা একটু টাচ দেবো আর কি, যে আসলে ফন্ট জিনিসটা আসলে কি। দেখুন, একটু খেয়াল করে দেখেন যে এর আগে যে ক্লাসগুলো আমরা নিছি শুরুর দিকে, আমি মাঝে মধ্যে একটা কথা বলতাম যে ইংরেজি শব্দের উচ্চারণ কেন রুল ফলো করে না। এটা নিয়ে কোর্সের শেষের দিকে একটু ছোট্ট করে আলোচনা হবে। একটু মনে করেন, যখনই কোনো ব্যতিক্রম শব্দ আমরা পাইতাম, আমরা কিন্তু এই কথাটা বলতাম যে ইংরেজি শব্দের উচ্চারণ কেন রুল ফলো করে না। এটা নিয়ে শেষের দিকে একটু আলোচনা হবে। আজকে হচ্ছে সেই দিন, বা আজকে হচ্ছে সেই ক্লাস যে ক্লাসে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের ক্লাসটা এমন একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে বাড়ির কাজ তো নাই, এবং সেই সাথে আপনার ক্লাস সামারিও নেই। হ্যাঁ, এবং আজকের ক্লাসে উদাহরণও একদমই নাই, শুধু কথা শুনতে হবে, কথা। মানে কি বলতেছি, কোন পয়েন্ট বোঝানোর চেষ্টা করতেছি, এতটুক বাস। শুধু একটু মাথায় রাখবেন এতটুকুই। এই যে আজকের ক্লাসটা আমি আলাদা একটা ক্লাসে ডিজাইন করলাম, মানে আজকে যা পড়াবো এটা যে আমি আলাদা একটা ক্লাসে ডিজাইন করলাম, এটা না করলেও পারতাম। এই টপিকটা অন্য কোনো ক্লাসের সাথে অ্যাড করলেও হইতো। কিন্তু আলাদা ক্লাস করাতে হবে কি, যে পুরো ব্যাপারটাকে আপনারা আলাদাভাবে মাথায় সেট করতে পারবেন। হ্যাঁ, তাহলে একটু জগা খিচুড়ি বা হিজিবিজি কম লাগবে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, চলুন তাহলে আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আমাদের এই রিডিং কোর্সের 50তম ক্লাসটি শুরু করি। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রোনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 50 নাম্বার ক্লাস। আচ্ছা, একটা কথা মাথায় আসলো, সেটা হচ্ছে আপনারা বর্তমানে কিন্তু অনেক অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম আছে যেখানে রেকর্ডেড কোর্স কিনতে পাওয়া যায়। আপনারা বিভিন্ন রেকর্ডেড কোর্স দেখবেন, আপনার মানে হচ্ছে যে 7 ঘন্টার কোর্স, 8 ঘন্টার কোর্স। কিন্তু আমাদের এই লাইভ কোর্সটা 50টা ক্লাস সব মিলে আমাদের মনে হয় 75 প্লাস, 75 ঘন্টা প্লাস হয়ে গেছে। মানে একটা রিডিং পড়ার কোর্স 75 ঘন্টা প্লাস, 80 ঘন্টা প্লাস। ব্যাপারটা কিন্তু মানে হচ্ছে কোনো সাধারণ ব্যাপার না। হ্যাঁ, আপনাদের ধৈর্যর প্রশংসা করতে হয়, এবং সেই সাথে আমারও ধৈর্য প্লাস এনার্জির প্রশংসা আমি করি, যে আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসটা হচ্ছে যে ইংলিশ প্রোনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 50 নাম্বার ক্লাস। তো প্রতিবারের মতোই আমি মাসুদ পারভেজ আছি আপনাদের সাথে এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। আর কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের প্রিয় ইজি ইংলিশ স্কুল। বন্ধুরা, আমরা বর্তমানে 7 নাম্বার সেকশনে আছি। 7 নাম্বার সেকশনটা রাখাই হয়েছে খুচরা অ্যাডভান্স ব্যতিক্রমী আলোচনাগুলো করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো আজকের যে ক্লাস, এই ক্লাসটা হচ্ছে আমাদের 50 নাম্বার ক্লাস, সেকশন 7 এর লেকচার 15। মানে একটা সেকশন, যেটা 15টাই, একটা সেকশনের ক্লাসই 15টা, চিন্তা করে দেখেন কত বড় একটা সেকশন। তো আজকের ক্লাসটা আমাদের 50 নাম্বার ক্লাস, সেকশন 7 এর লেকচার 15, 15 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে দুটো বিষয় নিয়ে আলোচনা করা হবে। একটা হচ্ছে শব্দের ব্যতিক্রমী উচ্চারণ। হ্যাঁ, মানে শব্দের রুল অনুযায়ী যেমনটা হওয়ার কথা ওমনটা না হয় অন্যটা হয়, ওই বিষয়টা।
আর একটা হচ্ছে হরেক রকমের ইংরেজি ফন্ট। ঠিক আছে, আলোচনা করলেই বুঝতে পারবেন। আজকের ক্লাসে লেখালেখি খুবই কম, জাস্ট কথা শুনে যেতে হবে। তো প্রথমে আমরা আলোচনা করব শব্দের ব্যতিক্রমী উচ্চারণ। একটু ভালোভাবে খেয়াল করেন, হ্যাঁ, একটু ভালোভাবে খেয়াল করেন। সেকশন 2-তে আমরা একটা শব্দ দেখছিলাম এরকম, PUT। তো নিয়ম অনুসারে এই শব্দের উচ্চারণ হওয়ার কথা ছিল পাট, কারণ ইউ এর পর কনসোনেন্ট থাকলে ইউ এর সাউন্ড কি হবে, শর্ট সাউন্ড দিবে। কিন্তু এই শব্দের উচ্চারণ পাট হবে না, এই শব্দের উচ্চারণ হবে পুট। বুঝতে পেরেছেন? আমরা বলেছিলাম যে এটা একটা ব্যতিক্রমী শব্দ। আচ্ছা, ওকে। তারপর দেখেন একটা শব্দ, এল, লাল কালি দিয়ে লিখি, LOVE। সেকশন 3-তে আমরা এই শব্দটা দেখিয়েছিলাম। নিয়ম অনুসারে এই শব্দের উচ্চারণ হওয়ার কথা ছিল লো, কারণ ও লং সাউন্ড দিবে, ও এর পরে কনসোনেন্ট শেষে ই। কিন্তু এই শব্দের উচ্চারণ লোভ না, এই শব্দের উচ্চারণ হচ্ছে লাভ। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর আরেকটা শব্দ দেখেন, MOVE। প্রোনাউন্সিয়েশন রুল অনুযায়ী, রিডিং এর নিয়ম অনুযায়ী এই শব্দের উচ্চারণ হওয়ার কথা ছিল মৌভ, কিন্তু এই শব্দের উচ্চারণ মৌভ না, এই শব্দের উচ্চারণ হবে মুভ। ঠিক আছে, এরকম আমরা আরো অনেক উদাহরণ দিতে পারি। যেমন দেখেন, এস, লাল কালি দিয়ে লিখি, SOME। নিয়ম অনুসারে এই শব্দের উচ্চারণ হওয়ার কথা ছিল সোম, কিন্তু এই শব্দের উচ্চারণ সোম না, এই শব্দের উচ্চারণ হচ্ছে সাম। ঠিক আছে, তার মানে কি, মানে এই ধরনের বহুত শব্দ আছে যে শব্দগুলো নিয়ম অনুযায়ী উচ্চারণ হচ্ছে না, মানে আমরা যে নিয়মগুলো পড়ে আসছি সেই নিয়ম দিয়ে মিলতেছে না, ব্যতিক্রমী শব্দ। ঠিক আছে, তো এইটা কেন হয় আসলে, মানে কেন ইংরেজি শব্দ সবসময় রুল ফলো করে না? শুনেন, বেশ কিছু কারণে ইংরেজি শব্দের উচ্চারণ রুল অনুযায়ী হয় না। হ্যাঁ, একটা কারণে না, অনেকগুলা কারণে ইংরেজি শব্দের উচ্চারণ রুল অনুযায়ী হয় না। তো এই পর্যায়ে আমি মেইন মেইন যে কারণ, ভাই শুনেন, এটা অনেক ডিপ টপিক, মানে ইংরেজি শব্দের উচ্চারণ কেন রুল ফলো করে না, এটা কোনো সাধারণ টপিক না। হ্যাঁ, মানে যখন টপিকগুলো রিসার্চ করি আমার নিজেরই মাথা ওলায় যায়। তো ওই রিসার্চ থেকে আপনাদের উপযোগী করে ক্লাসটাকে সাজানো হয় সহজ ভাষায়, যতটুকু আপনাদের জন্য দরকার। ঠিক আছে, ততটুকু খেয়াল করেন। বেশ কিছু কারণে ইংরেজি শব্দের উচ্চারণ রুল অনুযায়ী হয় না, তো আমরা একে একে কারণগুলো দেখার চেষ্টা করব। প্রথম যে কারণটা আমি একদম শুরুর দিকে বলছিলাম, হ্যাঁ, পুরান ব্যাচে বলি নাই, বিশেষ করে 7, 8, 8 ব্যাচের পরে মনে হয় কথাটা বলছিলাম। কথাটা ছিল এইটা, যে ইংরেজি এই ভাষাটা হচ্ছে একটা নন ফনেটিক ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ইংরেজি ভাষা এটা একটা নন ফনেটিক ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, মানে ইংরেজি ভাষাটা একটা নন ফনেটিক ভাষা। ঠিক আছে, ইংরেজি ভাষা কি একটা নন ফনেটিক ভাষা। এই ভাষার বৈশিষ্ট্য হচ্ছে যে সব সময় উচ্চারণের সাথে মিল রেখে শব্দের বানান লেখা হবে এমন কোনো সিস্টেম নাই। আচ্ছা, একটু খেয়াল করেন যে নন ফনেটিক ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়। আচ্ছা, এটা এটা ঢেকে রাখি, এটা বাদ দেন। নন ফনেটিক বলতে কি বোঝায় এটা একটু বুঝেন। পৃথিবীতে বহুত ভাষা আছে, ইংরেজি ছাড়াও আরবি আছে, বাংলা আছে, হিন্দি আছে, উর্দু আছে, ফার্সি আছে, হ্যাঁ, তারপর আপনার কোরিয়ান আছে, অনেক ধরনের ভাষা পৃথিবীতে আছে। পৃথিবীতে যত ভাষা আছে, এই ভাষাগুলো বানান অনুযায়ী উচ্চারণ হবে কি হবে না, হুবহু বানান অনুযায়ী উচ্চারণ হবে কি হবে না, তার উপর ভিত্তি করে ভাষাকে দুই ভাগে ভাগ করা যায়। আবারও বলি, কথা শুনতে হবে, আজকের ক্লাসে শুধু কথা। কি বললাম? পৃথিবীতে যত ভাষা আছে সেই ভাষাগুলো বানান অনুযায়ী হুবহু উচ্চারণ হবে কিনা এর উপর ভিত্তি করে ভাষাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফনেটিক ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে নন ফনেটিক ল্যাঙ্গুয়েজ। মানে এসি, নন এসি। শুনছেন না? এসি মানে কি, যেন এসি আছে। নন এসি মানে কি, যেন এসি নাই। তো ফনেটিক মানে কি? ফনেটিক মানে হচ্ছে ওই সমস্ত ভাষা যেগুলো হুবহু বানান অনুযায়ী উচ্চারণ হয়। পৃথিবীর যে সকল ভাষা হুবহু বানান অনুযায়ী উচ্চারণ হয় সেগুলো হচ্ছে ফনেটিক ল্যাঙ্গুয়েজ। যেমন বাংলা একটা ফনেটিক ল্যাঙ্গুয়েজ,
আমরা বাংলায় যে কথা বলি না, বাংলা একটা ফনেটিক ল্যাঙ্গুয়েজ। বাংলাতে আকারের উচ্চারণ সারা জীবন আ এরকমই হয়। বাংলাতে রস্য ই বা রস্য ইকারের উচ্চারণ সারা জীবন ই এরকমই হয়। হ্যাঁ, বাংলাতে রস্য উ বা রস্য উ কারের উচ্চারণ সারা জীবন উ এরকমই হয়। অর্থাৎ বানান যা উচ্চারণ তা। ফনেটিক মানে কি? বানান যা উচ্চারণ তা। বানান যেটা উচ্চারণে সেটা, বানান যেটা উচ্চারণে সেটা। এই ধরনের ভাষাগুলোতে ফনেটিক ল্যাঙ্গুয়েজ। আরবি একটা ফনেটিক ল্যাঙ্গুয়েজ। আরবি কিন্তু সোজা। ফনেটিক ল্যাঙ্গুয়েজ যে ভাষাগুলো আছে ওগুলা রিডিং পড়া সোজা। আরবি ফনেটিক ল্যাঙ্গুয়েজ, বা ইংরেজি রিডিং এর চেয়ে আরবি রিডিং সোজা। মানে আরবিতে জবরের উচ্চারণ সারা জীবন আ এরকমই হবে। আরবিতে জেরের উচ্চারণ সারা জীবন ই এরকমই হবে। আরবিতে পেশের উচ্চারণ সারা জীবন উ এরকমই হবে। চেঞ্জ নেই, নো চেঞ্জ। তাহলে আরবি একটা ফনেটিক ল্যাঙ্গুয়েজ, রাইট? তাহলে বুঝে নেন, ফনেটিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজ যেগুলোর বানান এবং উচ্চারণ সেম, এবং ভাওয়ালগুলো সেম সাউন্ডই দেয় সব জায়গায়। ফনেটিকটা বুঝছেন? তাহলে নন ফনেটিক বুঝেন। এসি এসি বুঝেন? এসি বুঝলে তো নন এসি বুঝার কথা। এসি মানে যেখানে এসি আছে, নন এসি মানে যেখানে এসি নাই। তো ফনেটিকটা বুঝলে নন ফনেটিকটা ফনেটিক বুঝার কথা। নন ফনেটিক হচ্ছে এমন ভাষা যে ভাষাগুলো বানান অনুযায়ী উচ্চারণ হয় না। হয়, সব সময় না। কোথাও হবে, কোথাও হবে না, কোথাও হবে, কোথাও হবে না। হ্যাঁ, এখন ইংরেজি যে একটা নন ফনেটিক ভাষা, এটা কি আমার নিজের সম্পত্তি নাকি আমার বাপ দাদা বানায় গেছে? ভাই, এটা নন ফনেটিক। সো কি করা আছে? কিছুই করার নাই। হ্যাঁ, এজন্যই বলা হচ্ছে ইংরেজি একটা নন ফনেটিক ভাষা। নন ফনেটিক ভাষা হওয়ার কারণে ইংরেজি সবসময় উচ্চারণের সাথে মিল রেখে শব্দের বানান লেখা হবে এমন কোনো সিস্টেম ইংরেজিতে নাই। বা কথাটাকে এইভাবে ঘুরে বলা যেতে পারে যে ইংরেজি শব্দের বানান অনুযায়ী সবসময় উচ্চারণ হবে এমন কোনো কথা নেই। এখানে বলা হয়েছে সবসময়, মানে মিলবে, কিন্তু সবসময় মিলবে না। পৃথিবীর প্রত্যেকটা নন ফোনেটিক ভাষার ক্ষেত্রে সেম কথা। বুঝছেন? হ্যাঁ, যে বানানের সাথে সবসময় মিলবে না, এটাই বাস্তবতা। তাহলে এটা আগে মেনে নেন, ইংরেজি একটা নন ফোনেটিক ল্যাঙ্গুয়েজ। মেনে নিছেন? আচ্ছা, ওকে, মেনে নিলাম। ঠিক আছে। এটা একটা কারণ, যে কারণে সব সময় রুল অনুযায়ী উচ্চারণ হয় না। বুঝছেন? আচ্ছা, চলেন এবার দ্বিতীয় কারণে যাই। দ্বিতীয় কারণ হচ্ছে, এইগুলো একটু পরে দেখেন, হ্যাঁ, আগে আমার কথা বুঝেন। বাংলা ভাষায় অনেক শব্দ আছে যেগুলো বিদেশি ভাষা থেকে বাংলাতে ঢুকছে, আছে না? যেমন মনে করেন টেবিল একটা শব্দ, ইংরেজি শব্দ কিন্তু বাংলাতে আসছে, বাংলা আমরা ব্যবহার করি। হসপিটাল একটা শব্দ, এখন আমরা হাসপাতাল বলি, হসপিটাল অনেকে বলে। তারপরে চেয়ার একটা শব্দ, ইংরেজিতে ছিল, আমরা বাংলায় ব্যবহার করি, তাই না? তারপর বোনাস, বোনাস একটা শব্দ, বোনাস, বেতন বোনাস বলি কিনা, এই বোনাস কিন্তু ইংরেজি শব্দ কিন্তু বাংলাতে আসছে। তো বাংলা ভাষার যেমন শব্দ ভান্ডার বিভিন্ন ভাষা থেকে শব্দগুলো এসে সমৃদ্ধ হয়েছে, ইংরেজি ভাষাটাও এরকম। এবং এই টপিক নিয়ে কিন্তু আমরা সেকশন 4-এ কথা বলছি, ওই যে সিএইচ এর উচ্চারণ কখন ক হবে, কখন তালব্য শ হবে, কখন চ হবে, ওটা নিয়ে বলছিলাম না ওই ক্লাসে? ওই জিনিসটা আর কি এখন আরেকটু বলতেছি, যে ইংরেজি ভাষাটাও পৃথিবীর বিভিন্ন ভাষার শব্দ থেকে, মানে শব্দ নিয়ে ভাষাটা সমৃদ্ধ হয়েছে। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানেন? আচ্ছা, এই কথাটা প্রথমে বলি যে বিভিন্ন উৎস থেকে শব্দ ইংরেজিতে আসছে। ইংরেজি ভাষায় বিভিন্ন উৎস, হ্যাঁ, ল্যাটিন থেকে আসছে, গ্রিক থেকে আসছে, ফ্রেঞ্চ থেকে আসছে, এভাবে বিভিন্ন ভাষা থেকে শব্দ ইংরেজিতে ঢুকছে। বুঝছেন? হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হইলো, বিভিন্ন ভাষা থেকে শব্দ ইংরেজিতে আসলেও আগের বানান পরিবর্তিত হয়নি। আগের বানান কি হয়নি? পরিবর্তিত হয়নি। যেমন একটা শব্দ দেখেন, একটা শব্দ দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, একটা বুঝেন তাহলে বাকিগুলো সহজে বুঝে যাবেন। আচ্ছা, একটা শব্দ, এই শব্দের উচ্চারণ কি? পিকচার। কি সব উচ্চারণ বলেন? পিকচার। এটা কিন্তু ভি না ভাই, এটা ইউ আমার, এটা ইউ। পিকচার এই শব্দের উচ্চারণ কি? আর এটা হচ্ছে আর। পিকচার। বলেন বলেন বলেন। পিকচার কিভাবে পিকচার হলো? এবার ওর ভাগ করেন।
এই বরাবর ভাগ করেন, প্রথম অংশের উচ্চারণ পিক, পরের অংশের উচ্চারণ চার, ঠিক কিনা? প্রথম অংশের উচ্চারণ পিক, পরের অংশের উচ্চারণ চার। এখন একটু নিজের বিবেককে প্রশ্ন করেন তো, এই জায়গায় কিন্তু আপনি বুঝে উচ্চারণ করছেন, পি এর উচ্চারণ প, আয়ের উচ্চারণ ই, সি এর উচ্চারণ ক, কিন্তু এই জায়গায় আপনি কিন্তু বুঝে উচ্চারণ করেন নাই। আমরা সেকশন 6-এ মুখস্থ করাইছি। বাচ্চারা বলেন বলেন বলেন, টি ইউ আর ই উচ্চারণ কি? চার। টি ইউ আর এই উচ্চারণ কি? চার। ভাই টি এর উচ্চারণ চ হবে কেন? যদি চার হওয়ার দরকার থাকতো তাহলে তো এরকম হওয়ার কথা ছিল না, CHAR বা CHER, এরকমই তো হওয়ার কথা ছিল যদি ইংরেজি নিয়ম অনুযায়ী হয়, ঠিক কিনা? কিন্তু CH না এসে উচ্চারণটা কেমন হচ্ছে? TUR, চার। তার মানে কি? তার মানে হচ্ছে ডালমে কুচ কালা হ্যাঁ। কালা কি? এই শব্দটা আসলে ইংরেজি শব্দই না, এটা ল্যাটিন থেকে আসছে। ল্যাটিন একটা ভাষা, ল্যাটিন থেকে আসছে। ল্যাটিনে এই পিকচার শব্দটাকে এইভাবে লেখা হইতো, ল্যাটিন ভাষায় পিকচার শব্দটাকে এইভাবে লেখা হইতো। তো ল্যাটিন থেকে ইংরেজিতে আসছে, উচ্চারণটা আসছে, সাথে বানানও নিয়ে আসছে, বানানটা চেঞ্জ হয় নাই। কথা বুঝেন ভাই, পিকচার শব্দটা জন্ম নিছে ল্যাটিন ভাষায়। ল্যাটিন ভাষায় এই শব্দটার উচ্চারণ হচ্ছে পিকচার এবং বানান হচ্ছে এরকম। তো যখন ওই ল্যাটিন থেকে শব্দটা ইংরেজিতে আসছে, তখন আর এই বানানটা চেঞ্জ হয় নাই, CHAR এভাবে আর হয় নাই। মানে ল্যাটিনের অরিজিনাল যে বানানটা ছিল সেটাই রয়ে গেছে। হ্যাঁ, এটাই লেখা হয়েছে যে বিভিন্ন ভাষা থেকে শব্দ ইংরেজিতে আসলেও বানান, আগের বানান পরিবর্তিত হয়নি। যে কারণে আমরা তো ইংলিশ প্রনাউন্সিয়েশনের রুল শিখছি, আমরা তো ল্যাটিন প্রনাউন্সিয়েশন রুল শিখি নাই, আমরা তো ফ্রেঞ্চ প্রনাউন্সিয়েশন রুল শিখি নাই। এই কারণে এই অংশগুলো অপরিচিত লাগে। হ্যাঁ, তারপরেও আমরা কিন্তু এগুলো কভার করার চেষ্টা করছি। সাফিক্সের ক্লাসে, ভাই শুনেন, এবার মনোযোগ দিয়ে শুনেন, সাফিক্সের ক্লাসে, প্রিফিক্সের ক্লাসে আমরা অনেক ভিনদেশি সাফিক্স প্রিফিক্স পড়ছি। ওগুলো ইংরেজি সাফিক্স প্রিফিক্স, কিন্তু রুট হচ্ছে অন্য দেশের। রুট কি? অন্য দেশের। যেমন দেখেন TION, হ্যাঁ ধরেন TION একটা সাফিক্স না? TION, আরে ভাই এটা এটা ইংরেজি সাফিক্সই না। না হ্যাঁ এখন ইংরেজি, বাট রুট কি অন্য কোনো দেশের। বুঝছেন? যদি ইংরেজির সাফিক্স হইতো তাহলে এইভাবে হইতো সন, এইভাবে হইতো। কথা বুঝছেন? তাহলে আমরা এটা বলতে পারি, আমরা কি বলতে পারি খেয়াল করেন, যে ইংরেজি শব্দের উচ্চারণ বানান অনুযায়ী যে হয় না, এর আরেকটা কারণ হচ্ছে যে বিভিন্ন উৎস থেকে শব্দ ইংরেজিতে আসছে, বিভিন্ন ভাষা থেকে শব্দ শব্দ ইংরেজিতে আসলেও আগের বানান পরিবর্তিত হয়নি, অর্থাৎ আগে যেটা ছিল এখনো, মানে অন্য ভাষায় যে বানানটা ছিল এখন ওই ভাষায় রয়ে গেছে। কথা বুঝছেন? যেমন ধরেন একটা উদাহরণ দেই, আপনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশে আপনি বাজারে লুঙ্গি লুঙ্গি পাঞ্জাবি পরে চলাফেরা করেন। এখন বাংলাদেশ থেকে আপনি আমেরিকায় আমেরিকায় গেছেন, আপনি গেছেন আমেরিকায়, কিন্তু ওখানে কেউ লুঙ্গি পাঞ্জাবি পরেন। কিন্তু লুঙ্গি পাঞ্জাবি কি আমেরিকার কোনো পোশাক? বলেন না। যদি এমন হতো যে না, আপনি গেছেন সেই সাথে আপনার ড্রেসও চেঞ্জ হয়েছে, তাহলে একটা কথা ছিল। আপনি গেছেন কিন্তু ড্রেস চেঞ্জ করেন নাই, বাঙালি ড্রেসটাই নিয়ে গেছেন। ওরকম শব্দের বেলা তো এরকম যে ইংরেজিতে বহুত শব্দ আসছে, আসলে কি হবে, ইংরেজির বানান ফলো করেনি, ওই আগের বানানই নিয়ে আসছে, যে কারণে আমাদের রুলের সাথে উচ্চারণ মিলে না, কারণ আমরা ওই ভিনদেশি রুল পড়ি না প্রনাউন্সিয়েশনের। ল্যাটিন প্রনাউন্সিয়েশন রুল, ফ্রেঞ্চ প্রনাউন্সিয়েশন রুল, হ্যাঁ, গ্রিক প্রনাউন্সিয়েশন রুল, এগুলো আমরা পড়ি না, আমরা পড়ছি ইংলিশ প্রনাউন্সিয়েশন রুল। জি, চলেন আরেকটা কারণ দেখি যে কারণে মিলে না। আচ্ছা শুনেন, আরেকটা কারণ দেখেন। আচ্ছা আগে এখানে পড়ি কি লেখা, শব্দের উচ্চারণের ধারাবাহিক পরিবর্তন। আচ্ছা কি লেখা আছে, এক সময় বানান এবং উচ্চারণ একই রকম ছিল, শব্দের উচ্চারণ ধাপে ধাপে পরিবর্তিত হলেও আগের বানান পরিবর্তিত হয়নি। আচ্ছা এটা একটু বুঝেন, শুনেন। 1400 সালের আগে, এখন কত সাল চলতেছে? 2025। হ্যাঁ, 1900, 1800, 1700, 1600, 1500, 1400, 1400 সালের আগে ওল্ড ইংলিশ যেটাকে বলে, ইংলিশের কিন্তু দুইটা ধাপ আছে ভাই, মডার্ন ইংলিশ, ওল্ড ইংলিশ। হ্যাঁ,
1600 সালের পরে এটা মডার্ন ইংলিশ ধরা হয়। আর 1400 থেকে 16 সাল এই টাইমটা বাদ দেন, 1400 আগে ওল্ড ইংলিশ ধরা হয়। আগে একটা সময় ছিল, ইংলিশের কথাই বলছি, আগে একটা সময় ছিল যে যখন ইংরেজি মানে ইংলিশটা ফনেটিক ছিল। সহজ কথা বলতে কি, ইংলিশটা ফনেটিক ছিল। কি ছিল? ফনেটিক ছিল, ওয়ান কাইন্ড অফ। জটিল করবে না, একটু সহজে বলি। একটা সময় ছিল যখন ইংরেজির বানান এবং উচ্চারণ সেম হইতো। পরবর্তীতে 1400 সাল থেকে 1600 সাল পর্যন্ত যখন বিভিন্ন ধরনের রেভলিউশন হয়, বিজনেস বিজনেস মানে বিজনেসের আদান প্রদান, এ ভাই একটা ভাষা কিভাবে সমৃদ্ধ হয়। আমরা বাংলা ভাষায় যে কথা বলি, আমাদের বাংলা ভাষার মধ্যে পর্তুগিজ আছে। মানে মোট কথা, যত বিদেশি নাগরিক, যত জাতি, বিদেশি জাতি আমাদের দেশে ব্যবসা করতে আসছে, প্রত্যেকের ভাষাই কিন্তু আমরা, যেমন আনারস একটা ভাষা, আনারস একটা শব্দ, এটা আমরা বাংলায় ব্যবহার করি কিন্তু অরিজিনাল বাংলায় না। ওই বিদেশি জাতির শব্দ আমরা এটাকে অ্যাডপ্ট করে নিয়ে ফেলছি। তো 1400 সাল থেকে আপনার 1600 সাল পর্যন্ত ওই সময়টাতে প্রচুর পরিমাণে বিদেশি ভাষা ইংরেজির ভিতরে অ্যাডপ্ট হয়। কিন্তু তার আগে একটা সময় ইংরেজির বানান এবং উচ্চারণ একই রকম ছিল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই সময় ইংরেজি শব্দের সংখ্যাও কম ছিল। হ্যাঁ, একটা সময় ইংরেজির বানান আর উচ্চারণ সেম ছিল, কিন্তু ওই সময় ইংরেজির শব্দ ভান্ডারও কম ছিল। এখন যেমন 1,71,000 শব্দ, হ্যাঁ, আনঅফিসিয়ালি আপনার আঞ্চলিক টাঞ্চলিক মিলে 5 লাখ, অক্সফোর্ড ডিকশনারি অনুসারে 1,71,000। কিন্তু আগে একটা সময় কিন্তু 1,71,000 ছিল না, তখন কম ছিল। ওই সময়টাতে বানান আর উচ্চারণ একই রকম ছিল। কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেছে যে শব্দের উচ্চারণ পরিবর্তিত হয়েছে ধাপে ধাপে, কিন্তু বানান আর পরিবর্তিত হয়নি। আপনি যদি বাংলা ভাষার ইতিহাস নিয়ে ঘাটেন, ওইখানেও দেখতে পারবেন যে বাংলার অনেক শব্দ ছিল আগে একরকম, এখন আরেক রকম। সংস্কৃত ভাষা, হ্যাঁ, সংস্কৃত কিন্তু বাংলার ভিতরে। সংস্কৃত ভাষার অনেক শব্দ আছে এখন বললে বুঝবেনই না। ভাই, ভালো কথা মনে হয়েছে। 1600 সালের বাংলা কবিতা যদি পড়েন, আজকে আমরা 2015 সালে, আরে 2025 সালে বসবাস করতেছি। আজকে একটা স্কুলের বই খুলে বাংলা কবিতা পড়েন, বুঝবেন। কিন্তু ভাই, 1600 সালের দিকের একটা বাংলা কবিতা পড়েন, বুঝবেন না। তার মানে কি, ওই বাংলা শব্দগুলা পরিবর্তিত হয়ে আধুনিক রূপ নিছে। তো ইংরেজিতে এরকম, হ্যাঁ, শব্দের উচ্চারণ পরিবর্তন হয়েছে, কিন্তু শব্দের সাথে আর বানানটা পরিবর্তন হয় নাই। হ্যাঁ, অনেক মানুষ আছে দেখবেন লুঙ্গি পরে, না ছোটবেলায় আছে না কোটিপতি, তারপর লুঙ্গি পরে। কেন লুঙ্গি পরে? কারণ ভাল লাগে তার, না, একটা ঐতিহ্য থাকুক, ঠিক কিনা? অনেকে আছে দেখবেন কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার ওই পুরান বাড়ি হাত দেয় না, ওটারে বাউন্ডারি করে রাখে, তাই না? মানে নিজে আপডেট হয়েছে কিন্তু বাড়ি আপডেট করেনি, ঐতিহ্য ধরে রাখার জন্য। তো ইংরেজিতে এরকম একটা ব্যাপার আছে যে শব্দের উচ্চারণ ধারাবাহিকভাবে বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে, কিন্তু বানান পরিবর্তিত হয়নি। ঠিক আছে, ওকে। তারপরে এটার সাথে এটা একটা সম্পর্ক আছে, এই এই পয়েন্টের সাথে এই পয়েন্টে একটা সম্পর্ক আছে। ওই যে বললাম না, 1400 সাল থেকে, 1400 শতক থেকে আপনার 1600 শতক, হ্যাঁ। তো শুনে এখানে কি লেখা আছে, গ্রেট ভাওয়াল শিফট নামে একটা টপিক আছে। ভাই, এগুলো প্রত্যেকটা অনেক গভীর টপিক, আমি জাস্ট হালকা করে টাচ দিচ্ছি। গ্রেট ভাওয়াল শিফট জিনিসটা কি? ওই যে বললাম না যে আগে একটা সময় ছিল যে ইংরেজি শব্দ বানান অনুযায়ী হইতো। তার মানে কি? তার মানে হচ্ছে ইংরেজিতে আগে ভাউল সাউন্ড মানে চেঞ্জ হইতো না, মানে ভাওয়ালের সাউন্ড গুলো ফিক্স ছিল, নির্দিষ্ট ছিল। পরবর্তীতে কি হয় জানেন, এই 1400 মানে শতাব্দী থেকে 1600 শতাব্দীর মধ্যে ইংরেজি শব্দের উচ্চারণে ব্যাপক পরিবর্তন ঘটে। ব্যাপক, নর্মাল করে পরিবর্তন হিউজ। কিন্তু উচ্চারণের পরিবর্তন ঘটলেও সে অনুযায়ী বানান চেঞ্জ হয় নাই, বানান ওই আদিকালেরটা রয়েছে। এই জন্যই বললাম যে এটার সাথে এটা একটা সম্পর্ক আছে, মানে দুটা অলমোস্ট সেম জিনিস আর কি। গ্রেট ভাওয়াল শিফট, হ্যাঁ। আগে ভাই ভাওয়ালের উচ্চারণ এত ছিল না, এখন যেমন এক একটা ভাওয়াল একাধিক সাউন্ড দেয়, না। আগে ইংরেজি এরকম ছিল না। আগে ইংরেজি ভাওয়াল সাউন্ড ফিক্স ছিল। ওই যে বললাম না যে বানান উচ্চারণ বানান অনুযায়ী লেখা হইতো। এই গ্রেট ভাওয়াল শিফটের মাধ্যমে ওরা ইংরেজির ধরনটাই চেঞ্জ হয়ে গেছে। এটা এটা কোনো সাধারণ কোনো ইতিহাস না। হ্যাঁ, এই যে এখানে আপনার 200 বছর থেকে 300 বছরের যে একটা ইতিহাস, এইটা কোনো সাধারণ ইতিহাস না। এই 300 বছরে ইংরেজির আগাগোড়া চেঞ্জ হয়ে গেছে, নাম ইংরেজি, আগাগোড়া চেঞ্জ হয়ে গেছে, কিন্তু শব্দগুলো রয়ে গেছিল। এটা একটা বড় কারণ, যে কারণে ইংলিশ প্রনাউন্সিয়েশন রুল অনুযায়ী সবসময় উচ্চারণ হয় না।
আচ্ছা, বুঝতে পেরেছেন আশা করি। তারপরে দেখেন, তারপর আরেকটা কারণ যে কারণে রুল অনুযায়ী উচ্চারণ হয় না, সেটা হচ্ছে আঞ্চলিক ইংরেজির প্রভাব। আচ্ছা, আঞ্চলিক বুঝেন না? আমরা বাংলায় কথা বলি, আমরা কি সবাই বইয়ের ভাষায় কথা বলি? আমি আপনাদের স্যার, আমিও তো বইয়ের ভাষায় কথা বলি না। আমার কত রকম ঢাকাইয়া ভাষা মিক্স করি, গাজীপুরের ভাষা, মানে যখন যেটা মাথায় আসে তখন সেটা বলি। আমি কিন্তু আমার আঞ্চলিক ভাষায় কথা বলি না। আমার ভাষা, আমার বাড়ি জামালপুর, আমি জামালপুরের ভাষায় কথা বলি না। আমি বলি আর কি ঢাকাইয়া, গাজীপুরে মিক্স, নারায়ণগঞ্জে মিক্স করে কথা বলি। তো ইংরেজিতে কি এরকম ব্যাপার নাই? ডেফিনেটলি আছে। ইংরেজিতেও এরকম আঞ্চলিকতার প্রভাবে একই শব্দকে বিভিন্নভাবে উচ্চারণ করা হয়, একই শব্দ। যেমন এর আগের ক্লাসে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ পড়ছি না? একই শব্দ বিভিন্নভাবে কি উচ্চারণ হয়েছে না? ভিটামিন, হ্যাঁ, ব্রিটিশরা উচ্চারণ করে, ভাইটামিন উচ্চারণ করে আমেরিকানরা, ঠিক কিনা? তারপরে একটা শব্দ ছিল আমাদের এরকম, যে আপনার শিডিউল, শিডিউল উচ্চারণ করে ব্রিটিশ, স্কেজিউল উচ্চারণ করে আমেরিকান। একই শব্দ না? আঞ্চলিকতার প্রভাবে বিভিন্নভাবে উচ্চারিত হচ্ছে। তো একটা শব্দ, এটা তো দুইটা, এমনও হইতে পারে যে একই শব্দের পাঁচটা উচ্চারণ থাকতে পারে বিভিন্ন আঞ্চলিকতার প্রভাবের কারণে। আমি একবার মানে রিসার্চ করতে গিয়ে পাইছি, আপনার আমেরিকার যতগুলার রাষ্ট্র আছে, মানে অঙ্গরাজ্য যতগুলা আছে, একই মানে এমনও শব্দ আছে ইংরেজি যেগুলা আট নয় রকম ভাবে নাকি উচ্চারণ করে, স্ট্রেসের ব্যাপার থাকে। আমরা সোয়া সাউন্ডের ক্লাসে স্ট্রেস নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ, একই শব্দ এক এক অঞ্চলে এক এক জায়গায় স্ট্রেস দেয়, স্ট্রেস স্ট্রেস দিয়ে উচ্চারণ করে। তো এই সমস্ত কারণেও কি হয়, রুল অনুযায়ী সবসময় উচ্চারণ পাওয়া যায় না। বুঝছেন? এটা আরেকটা ইন্টারেস্টিং টপিক বলি যে কারণে হয়, সেটা হচ্ছে টাইপিং মিস্টেক। যখন প্রথম ছাপাখানা তৈরি হয়, ছাপাখানা মনে হয় প্রথম প্রচলন হয় বেলজিয়ামে। বেলজিয়াম একটা দেশ। ধরেন ইংরেজরা একটা বই লিখছে, হ্যাঁ, বই তো আর প্রথম, মানে প্রথম তো খাতায় লেখে, খাতায় লিখে না, পরে ছাপাখানায় ছাপাইতে দেয়। তো ওই বেলজিয়ামের যে লোকগুলা ছিল, তারা অনেক সময় যেটা হইতো যে আহ, যেটা যেভাবে লেখা ছিল ওইটা ওইভাবে না লেখা অন্যরকম ভাবে হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, ওই ছাপাখানা লোকদের ভুলের কারণে অনেক শব্দের উচ্চারণ বানানের সাথে মিল নাই। এটাও একটা ইন্টারেস্টিং টপিক, মানে পয়েন্ট, যে কারণে ইংরেজি শব্দের উচ্চারণ সবসময় রুল ফলো করে না। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার আর কি। তো এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখবেন। তো এখন আপনাদের জন্য সমাধান কি? যে ভাই ঠিক আছে, বুঝলাম, হ্যাঁ, ইংরেজি শব্দের উচ্চারণ রুল ফলো করে না, কিন্তু আমাদের জন্য সমাধান কি? শুনেন, সমাধান অলরেডি ক্লাসে দিয়ে দিছি। কি দিয়ে দিছি জানেন? ওই সাফিক্স প্রিফিক্সের ক্লাস, সোয়া সাউন্ড, তারপর হচ্ছে এক্সেপশন ওয়ার্ড, এগুলো আমরা যথেষ্ট পরিমাণ আলোচনা করে দিছি। So, আশা করি যে আপনাদের ওই অপরিচিত শব্দ কমই পাবেন। আবার অনেক সময় এরকম হবে যে কোনো একটা শব্দ এক পাশ মানে পরিচিত লাগতেছে, আরেক পাশ অপরিচিত লাগতেছে। আপনাদের জন্য সলিউশন হচ্ছে, আমরা ভোকাবুলারি শিট দিব আপনাদেরকে, ওই শিট অনুযায়ী আপনারা উচ্চারণটাকে আয়ত্ত করে নেবেন। আর আরেকবার আপনাদেরকে মনে করে দিতে চাই, এই রিডিং পড়ার কোর্স আমি কাউকে 100% গ্যারান্টি দেই নাই। 1,71,000 ওয়ার্ড, হ্যাঁ, অক্সফোর্ড ডিকশনারিতে আছে, 1,71,000 ওয়ার্ড আপনাকে শুদ্ধভাবে পড়তে শিখাবো, এই গ্যারান্টি আমি কারো দেই নাই। পৃথিবীতে কেউ দিতে পারবে না। 1,71,000 ওয়ার্ড আপনি শুদ্ধভাবে পড়তে পারবেন যদি আপনি ওই 1,71,000 ওয়ার্ড মুখস্থ করতে পারেন, তাইলে। আরে বাদ দেন ইংরেজির কথা, বাংলা তো অনেক শব্দ আছে যেগুলো আপনারা শুদ্ধ উচ্চারণ করতে পারবেন না। আমি একবার ভোট নিছিলাম না, মনে আছে? হ্যাঁ, এই যে শব্দটা, হ্যাঁ, এই শব্দটা আমি ভোট করছিলাম একদিন। হ্যাঁ, এখনো যদি ভোট করি, অনেকেই এটা শুদ্ধ বানান করতে, মানে উচ্চারণ করতে পারবে না, অনেকেই পারবে না। তারপরে ধরেন আরেকটা শব্দ, এই শব্দটা অনেকেই এই শব্দটা উচ্চারণ করতে পারবে না, সঠিক উচ্চারণ, এটা কিন্তু বাংলা শব্দ। এই টেস্ট আর এখন করতে চাচ্ছি না, এর আগে এই টেস্ট করছি আমি। বাংলা ভাষা আপনার মাতৃভাষা, বাংলায় আপনি অনেক শব্দ শুদ্ধভাবে পড়তে পারেন না, ইংরেজি নিয়ে তো মাথা ঘামাচ্ছেন কেন? ফাঁকে ফোকরে যখনই কোনো শব্দ দেখবেন যে আপনি
মানে উচ্চারণ করতে পারতেছেন না, তখন ওটা ডিকশনারি দেখে নেবেন। ডিকশনারি দেখা কোনো দোষের কিছু না ভাই। যা পড়াইছি রিডিং ক্লাসে, 75 ঘন্টার কোর্স, হ্যাঁ, কম পড়াই নেই ভাই। সেন্স ক্লিয়ার করছি, প্র্যাকটিস করতে দিয়েছি, বহুত পড়াইছি। আর কি চান? এখন কি আমরা এটা করবেন নাকি যে ভাই 1,71,000 পড়ান, 71,000 শব্দ ধরে পড়ান, তাহলে এই কোর্স ভাই 10 বছর লাগবে, বুঝছেন? আচ্ছা, এখানে একটা কথা বলি শুনেন। শোয়া সাউন্ডের ক্লাসও কিন্তু আপনাদের নিছি, হ্যাঁ। তো ওই ক্লাসটা যদি ভালো মতো করে থাকেন তাহলে এটাও বুঝবেন যে যেসব জায়গায় মানে ভাউল সাউন্ড আপনার রুল অনুযায়ী উচ্চারণ হচ্ছে না, তার মানে ওখানে শোয়া সাউন্ড আছে, এরকম একটা কথা বলছিলাম। যে যেসব জায়গায় ভাউল সাউন্ড রুল অনুযায়ী উচ্চারণ হচ্ছে না, ওইখানে শোয়া সাউন্ড আছে। শেষেরটা বলবো মানে কি বলবো, শেষটা বুঝি নেই, বুঝি নেই। আনমিউট করে কথা বলেন আপু, বুঝি নেই, বলেন। জেসমিন ব্যাপারে স্যার বলেন। বলছি যে এটা এটা জি 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 বলছি যে অতঃপর এটা কি না স্যার? অতঃপর, অতঃপর, পতে হ্যাঁ, অতঃপর। প দুইবার উচ্চারণ হবে, অতঃপর, অতঃপর না। ও আচ্ছা স্যার, এটাই বলতেছিলাম। প দুইবার উচ্চারণ হবে, অতঃপর শব্দের মধ্যে প দুইবার উচ্চারণ হবে। আচ্ছা শুনেন, আচ্ছা একটু বোঝার চেষ্টা করেন। শোয়া সাউন্ড, শোয়া সাউন্ড কিন্তু রুলের ভিতরে, শোয়া সাউন্ড রুলের বাইরে না। এই জন্য শোয়া সাউন্ড আপনাদেরকে পড়াইছিলাম। রুলের বাইরে কোনগুলা জানেন? ওই যে TURE, চার, হ্যাঁ, মানে পুরো অংশ দেখবেন যে অপরিচিত লাগতেছে। শোয়া সাউন্ডে যেটা হবে শুধু ফাউল সাউন্ডটা একটু অপরিচিত লাগে, আর এই জায়গাগুলোতে পুরো শব্দ অপরিচিত লাগবে। বুঝতে পারছেন? জি। কত আর গভীরে যাব, এত গভীরে গেলেও সমস্যা। যে টপিকগুলো একটু মাথায় রাখবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, ওকে। চলুন সামনে আগে। তো প্রথম অংশে আলোচনা শেষ, এবার আমরা ক্লাসের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা শুরু করি। দ্বিতীয় অংশ হচ্ছে হরেক রকমের ইংরেজি ফন্ট। একটু বুঝেন ইংরেজি ফন্ট। ফন্ট জিনিসটা আসলে কি, মানে ফন্ট, ফন্ট জিনিসটা আসলে কি? ফন্ট কি? ফন্ট হচ্ছে লেটারের ডিজাইন বা লেখার স্টাইল। লেটারের ডিজাইন বা লেখার স্টাইল, হ্যাঁ। আমরা যে দেখি A, B, C, এগুলো হচ্ছে এক একটা ডিজাইনে লেখা। যেমন দেখেন, খেয়াল করেন, এই যে স্লাইডটা, এটা 3 নাম্বার সেকশন থেকে নিয়ে আসা হয়েছে। তো এখানে এই স্টাইলে এগুলাকে লেখা হয়েছে, মানে এটা একটা ফন্ট, হ্যাঁ। আমি চাইলে এটাকে কিন্তু এই স্টাইলেও লিখতে পারতাম। দেখেন এখানে কিন্তু একটু স্টাইলটা চেঞ্জ হয়েছে না? দেখেন কি চেঞ্জ হয়েছে কিনা, লেখার সেম লেখা কিন্তু, দ্য কিড হ্যাজ এ বাইক, দ্য বাইক ইজ অন দ্য লাইন, দ্য কিড হ্যাজ এ রাইট, হ্যাঁ, সেম লেখা। আবার চাইলে আমি কিন্তু এভাবে লিখতে পারতাম, রাইট? পারতাম কিনা? এখানে দেখেন, এখানেও কিন্তু লেখার স্টাইলটা চেঞ্জ হয়েছে, হয়েছে কিনা? এখানেও সেম লেখা, দ্য কিড হ্যাজ এ বাইক, দ্য বাইক ইজ অন দ্য লাইন, কিন্তু স্টাইলটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ। আবার দেখেন, এখানেও কিন্তু সেম লেখা, দ্য কিড হ্যাজ এ বাইক, দ্য বাইক ইজ অন দ্য লাইন, হ্যাঁ, দ্য কিড হ্যাজ এ রাইট। দেখেন অনেক অপরিচিত লাগতেছে না? সেম লেখা কিন্তু। তো এই যে লেখার যে এক একটা ডিজাইন, লেটারের যে ডিজাইন, লেখার যে ডিজাইন, এই ডিজাইনটা হচ্ছে ফন্ট। এই ডিজাইনটা কি? এক একটা ফন্ট, একটা ডিজাইন মানে একটা ফন্ট। তো আমাদের পুরো কোর্সে আমরা মূলত এই ফন্টটা ব্যবহার করছি। আমরা কিন্তু এই ধরনের কোনো ফন্ট আমাদের কোর্সে ব্যবহার করি নাই। এই ধরনের ক্লিন, একদম স্বচ্ছ ক্লিন একটা ফন্ট ব্যবহার করছি। এই ধরনের ফন্ট ব্যবহার করার কারণ কি? ভাই আমরা তো চাইলে আমাদের কোর্সে এই ধরনের ফন্টও লিখতে পারতাম, পারতাম না? পারতাম কিনা এরকম, হ্যাঁ। যেমন এখানে এই যে বিট মারা থাকে নিচ দিয়ে, এই যে দেখেন, এখানে দেখেন কোথায়, এই যে দেখেন টি এর এখানে বিট মারা আছে, হ্যাঁ, এমনি করে বিট মারা, নিচ দিয়ে বিট মারা। তো বিট আলা ফন্টও আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু আমরা এরকম বিট আলা ফন্ট ব্যবহার করি নাই। না করে আমরা কি করছি? আমরা হচ্ছে এরকম ক্লিন একটা ফন্ট ব্যবহার করছি। কারণ কি? কারণ হচ্ছে দেখেন, ইন্টারনেটে
যত রকমের লেখা আছে, এই যে যেমন আপনার জুমে অনেকে মেসেজ করছেন, সব কিন্তু এই ধাঁচের ফন্ট দিয়ে লেখা, ক্লিন ফন্টে লেখা। এর জন্য আমাদের কোর্সেও আমরা এই ফন্টটা ব্যবহার করছি। ঠিক আছে, আর আমরা যে ফন্টটা ব্যবহার করছি এই ফন্টের নাম হচ্ছে ক্যালিব্রি বডি। হ্যাঁ, আপনারা যারা কম্পিউটারে আহ, লেখেন, এই ফন্টটা যথেষ্ট পপুলার, ক্যালিব্রি বডি। আরেকটা ফন্ট আছে টাইমস নিউ রোমান। হ্যাঁ, তো ওইটা আমরা ব্যবহার করি না, আমরা ক্যালিব্রি দিছি, কারণ হচ্ছে আমাদের মোবাইল বলেন ইন্টারনেটে বলেন এই ক্লিন ফন্টটাই আমরা সব জায়গায় দেখতে পাই, এই জন্য দিছি। যেমন ক্যালিব্রি বডি, এটার এবিসিডি গুলা এরকম বড় হাতের, আর ছোট হাতের গুলা এরকম, তাই না? আচ্ছা, কিন্তু কথা হইলো ইংরেজিতে কি শুধু ওই একটা ফন্টই ক্যালিব্রি বডি ফন্টই? না রে ভাই, হরেক রকমের ফন্ট আছে, হরেক রকমের ফন্ট। যারা কম্পিউটারে টাইপিং করতে পারেন, আপনারা একটু লিখতে গেলে ফন্টে গিয়ে দেখবেন যে কত ডিজাইনের ফন্ট আছে। যেমন আপনার এজেন্সি এফবি, এই যে লেখাটা মানে চার কোণার চেয়ে চার কোণার চেয়ে লেখা, এই ফন্টের নাম হচ্ছে এজেন্সি এফবি। এগুলো বড় হাতের লেখা, আর এটা হচ্ছে ছোট হাতের লেখা। ঠিক আছে, তারপরে এই যে দেখেন, এই যে ডিজাইনটা এবিসিডির যে ডিজাইনটা, এই ফন্টের নাম হচ্ছে এলিফ্যান্ট। ফন্টের নাম, এটা নাম 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 রাখছে আর কি, এলিফ্যান্ট। হ্যাঁ, এরকম লেখা তো এলিফ্যান্ট, এটা বড় হাতের, আর এটা হচ্ছে ছোট হাতের এলিফ্যান্ট ফন্টে লেখা। বুঝছেন? তারপরে দেখেন আরেকটা ফন্ট দেখা এরকম, এই যে একটা ফন্ট, হ্যাঁ, বহস মনে হয় খুব সম্ভবত 93। এই ফন্টের ডিজাইন আবার এরকম, দেখেন এ কেমনে লেখে, হ্যাঁ, কিউ দেখেন কেমনে লেখে। তারপরে দেখেন আর কি, আরো কি দেখানো যায়। তারপরে কি আছে আর, কি দেখানো যায়, এফ দেখেন কেমনে লেখে। হ্যাঁ, এরকম আছে, বিভিন্ন স্টাইল আছে। ঠিক আছে, এটা একটা ফন্ট, এবং এই ফন্টের ছোট হাতের লেটার গুলো হচ্ছে এরকম। হ্যাঁ, তারপর আরেকটা ফন্ট দেখাই, এটা ফোর্ট বা ফোর্টি। এখানে দেখেন, এখানে একটা স্টাইল আছে, বিভিন্ন স্টাইলে লেখা হয় ডিজাইন করে। এটা একটা এটা বড় হাতের, এটা আবার ছোট হাতের। তারপরে দেখেন এটা, এটা একটু ভালো মতো দেখেন, এই ফন্টের নাম হচ্ছে স্ক্রিপ্ট এমটি বোল্ড। হ্যাঁ, এখানে দেখেন এই এগুলো কিন্তু বড় হাতের ভাই, এগুলো ছোট হাতের না, এগুলো কিন্তু বড় হাতের। আপনার বিশেষ করে সার্টিফিকেটে, সার্টিফিকেটে দেখবেন পেছনে পেছনে লেখা, এই ধরনের লেখা দিয়ে লেখে। হ্যাঁ, আহ মানে এরকম আর কি। হ্যাঁ, এগুলো, এটাও একটা বিশেষ ফন্ট। তারপরে ওগুলার আবার ছোট হাতের হচ্ছে এটা। বুঝছেন? তো ভাই এগুলাই শেষ না, শত শত ফন্ট আছে, শত শত। প্রত্যেক দিন নতুন করে 1-150 ফন্ট জমা হয় পুরা ওয়ার্ল্ডে। বুঝছেন? প্রচুর ফন্ট আছে, বাংলাতেও দেখবেন অনেক ডিজাইনের লেখা আছে, অনেক ডিজাইনের। ওয়াজ মাহফিল ভর্তি চলছে, হ্যাঁ, বিশাল মূল্য ছাড়, এই কথাগুলো দেখেন তো কিভাবে লেখা থাকে। এই যে মাহে রমজান চলতেছে, হ্যাঁ, রমজান রমজানুল মুবারক, দেখবেন রুশুকার এখানে লতার মতো একটা প্যাচ দিয়ে দিছে, তাই না? বিভিন্ন ধরনের ডিজাইন আছে, তো ডিজাইনের তো শেষ নাই। হ্যাঁ, এরকম ইংরেজির ফন্টেরও শেষ নেই। ইংরেজির কি নাই? ফন্টের এরকম ডিজাইনেরও শেষ নাই। এখন প্রশ্ন হইল, আমি না আপনাদেরকে একটা সিম্পল ফন্ট দিয়ে পড়াইছি, হ্যাঁ, যদি কখনো অপরিচিত কোনো ফন্ট যদি চলে আসে, আমি যে ইজি ফন্ট গুলো পড়াইছি, টাইমস নিউ রোমান্স বলেন বা হচ্ছে ক্যালিব্রি বলেন, এগুলো কিন্তু দেখলে ইজিলি আপনারা পড়তে পারবেন। কিন্তু অপরিচিত যদি কোনো ফন্ট দেখেন, আরে ভাই, ফন্ট এমন একটা জিনিস, আপনার হাতের লেখার স্টাইল এটা একটা ফন্ট। আমারও নিজস্ব একটা ফন্ট আছে, আমার হাতের লেখা কারোর সাথে মিলবে না, তার মানে কি আমার লেখাটাও একটা ফন্ট। হ্যাঁ, শুনেন, আমি আপনার একটা জিনিস বলি। ধরেন একটা সাদা কাগজ নিলাম, কথা বুঝেন, একটা সাদা কাগজ নিলাম, সাদা কাগজ নিয়ে এ থেকে জেড পর্যন্ত লিখলাম বড় হাতের, আবার এ থেকে জেড পর্যন্ত লিখলাম ছোট হাতের। তারপর এই লেখাটা একটা ডিজাইনার যারা ফন্ট ডিজাইন করে তাদেরকে গিয়ে যদি বলি যে ভাই এটা একটা ফন্ট বানায় দেন, ওরাও আমার একটা ফন্ট বানায় দিবে, আমি এটা আমার কম্পিউটারে ব্যবহার করতে পারবো। কথা বুঝেন? ধরেন আমার লেখার একটা স্টাইল আছে না, এই যে দেখেন তো, এই যে জাস্ট এইভাবে আমি লিখবো, লিখে আমি হচ্ছে কোনো একটা ফন্ট ডিজাইনারকে দিয়ে দিব, দিয়ে বলবো যে আমার নিজস্ব ফন্ট বানায় দেন, আমার সফটওয়্যার দিয়ে দিবে। তখন কি হবে জানেন? মানে ক্লাসে সব লেখা তখন আর ওই ক্যালিব্রি, টাইমস নিউ রোমান ওগুলা না, মানে আমার মতো করে দেখ, মানে আমার লেখার মতো করে দেখবেন। ফন্টের ভাই হিসাব নাই ভাই, হাজার হাজার ফন্ট আছে। বুঝছেন? তো এখন প্রশ্ন হলো যে অপরিচিত ফন্ট দেখলে আপনারা কি করবেন? শুনেন, ঘাবড়াবেন না, একটা সিম্পল একটা সলিউশন বলে দিই।
সলিউশন হচ্ছে, যেমন ধরেন এই ফন্টটা একটু অপরিচিত টাইপের ফন্ট, তাই না? তো মানে আপনারা তো পড়তেই পারবেন না, এটা যে বাইক লেখা দেখেন, এই দেখেন কে, এটা আর এর মতো করে দেখা যেতেছে, তাই না? তারপরে এই যে কে, কে মানে মনে হয় যে এটা কিন্তু কি, মনে হচ্ছে রিড, এরকম লাগতেছে, তাই না? এই দেখেন টি কেমন, টি, এটা হচ্ছে টি, টিটা এরকম লেখছে, জে এর মতো করে লেখছে। তো এরকম অপরিচিত কোনো ফন্ট যদি দেখেন, সেই ক্ষেত্রে সমাধান হচ্ছে ফন্টের নাম খুঁজে বের করবেন। প্রথম কথা হচ্ছে ওই ফন্টের নাম কি, ওই নামটা একটু কষ্ট করে খুঁজে বের করবেন। হ্যাঁ, মনে করেন কথার কথা, আহ করবেন আর কি, কোনোভাবে করবেন, খুঁজে বের করে ওই ফন্টের যে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার আছে ওগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। মানে ওই ফন্টের বড় হাতের লেটার এবং ছোট হাতের লেটার যেগুলো আছে ওগুলো একটু দেখে নেবেন, বুঝছেন? ওগুলো দেখে নিবেন, পরে ওটা মিলায় মিলায় পড়বেন, আর এটা প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, এই ফন্টটা আজকে আপনার কাছে অপরিচিত লাগতেছে, আপনি 2 দিন পড়েন এই ফন্টে, এটা আপনার কাছে পরিচিত লাগবে। তখন আপনি বুঝতে পারবেন যে এস এমনি টান দিয়ে এমনি করে লেখে। হ্যাঁ, এ দেখেন ছোট হাতের আর দেখেন কেমনে লেখছে। হ্যাঁ, আমার আসলে এই স্টাইলে লেখার অভ্যাসই নেই, সো আমি লিখতে পারবো না। তারপর এফ দেখেন কেমনে লেখছে, দেখছেন ফান, এটা কিন্তু ফান লেখা। তো অপরিচিত যখন কোনো ফন্ট দেখবেন, যখনই দেখবেন, ফন্টের নামটা খুঁজে বের করে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারটা একটু ভালোভাবে দেখে নিবেন। অপরিচিত ফন্ট খোঁজার একটা উপায় আছে, কিন্তু উপায়টা না ভালোভাবে কাজ করে না ভাই। হ্যাঁ, উপায়টাকে আমি একটু বলে দেই। ধরেন কোন একটা অপরিচিত ফন্ট, আপনি যদি একটা ছবি তুলেন, গুগলে ফন্ট ফাইন্ডার ফ্রম ইমেজ, ফন্ট ফাইন্ডার ফ্রম ইমেজ এটা লিখে যদি সার্চ করেন অনেক ওয়েবসাইট পাবেন। ওই ওয়েবসাইটের মধ্যে যদি আপনি একটা ছবিটা আপলোড করেন, তাহলে এই ফন্টের নামটা বলে দিবে যে এটা এই ফন্ট। কিন্তু মজার ব্যাপার কি জানেন, একই ডিজাইনের ফন্ট অনেক রকম আছে, মানে একই ডিজাইনের ফন্ট অনেক আছে। যেমন আমি গতকালকে এই ফন্টটা ছবি দিয়ে সার্চ করছি। হ্যাঁ, এই ফন্টের নাম কি, এই ফন্টের নাম হচ্ছে আপনার স্ক্রিপ্ট এমটি বোল্ড, স্ক্রিপ্ট এমটি বোল্ড। হ্যাঁ, আমি কি করছিলাম, এটা ছবি নিছি, নিয়ে আমি ওয়েবসাইটে আপলোড দিছি, মানে আমি মানে কমান্ড করছি যে আমাকে এই ফন্টটা খুঁজে দেন। এরকম অনেক ফন্ট দেখাইছে, কিন্তু ওই স্ক্রিপ্ট এমটি বোল্ড আর পাইনি। মানে এক এক নামের আর কি ভাই। দেখেন, ধরেন এখানে ফোটাটা একরকম, কেউ যদি ফোটাটা একটু লম্বা দেয় না, এটাই আলাদা একটা ফন্ট, এটাই আলাদা একটা ফন্ট। ওই গুগল থেকেও খুঁজে আসলে নামটা পাওয়া একটু কঠিন। হ্যাঁ, আর যারা বই পুস্তক লেখে তারা আসলে কেউ এইভাবে লেখে না, একমাত্র সার্টিফিকেট ছাড়া এভাবে কোথাও লেখে না। হ্যাঁ, অনেক শপিং মলে অনেক দোকানের নাম এরকম লেখা থাকে, ওরকম দুই একটা ভাই আপনার দোকানের নাম কি পড়তে পারতেছেন, একটু পড়ে দেন তাইলেই তো শেষ, তাই না? মাথার উপর থেকে চাপ কমান। তো কথা হচ্ছে এটা, অপরিচিত ফন্ট দেখলে ফন্টের নাম খুঁজে বের করে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার গুলো ভালোভাবে দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। জি, এরকম আর কি, বাস। আর প্র্যাকটিসের উপরে কিছু নাই। জি। ঠিক আছে, তো আজকের আলোচনা এই পর্যন্তই, আজকের ক্লাসের কোনো সামারি নাই, কথাগুলো একটু মাথায় রাখবেন। এবং যদি সাপোর্টের দরকার পড়ে, এখন আমাদের রোজার মাসে অফিস টাইম চেঞ্জ, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, শুক্রবার বন্ধ। এই টাইমের ভিতর আপনার নক দিবেন, ঠিক আছে? আর আরেকটা কথা শোনেন, একটু কথা বলি। আমাদের আজকে 50 নাম্বার ক্লাস হয়ে গেল। তো এর পরের ক্লাসে আমরা কিছু প্র্যাকটিক্যাল জিনিস দেখব। প্র্যাকটিক্যাল জিনিস বলতে ইংরেজির যে 7 দিনের নাম আছে, 12 মাসের নাম আছে, তো এরকম কিছু কমন জিনিস আছে যেগুলো আপনাদের শেখানো দরকার, এই জিনিসগুলো শেখাবো। তারপরেই আমাদের 7 নাম্বার সেকশন শেষ। মানে 51 নাম্বার ক্লাস আমাদের 7 নাম্বার সেকশন শেষ হয়ে যাবে। তারপর 8 নাম্বার সেকশনে আমাদের সর্বোচ্চ 2টা কি 3টা ক্লাস হবে, তারপর আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। ইনশাল্লাহ আশা করছি রোজার মাসেই আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে। আরো একটা নিউজ আপনাদেরকে বলি, আপনারা অনেক সময় ভোকাবুলারি শিটের জন্য আমাদেরকে নক করেন। তো মনে হয় না রোজার মধ্যে হবে, কারণ দেখেন এই কোর্স শেষ করার আগে ভোকাবুলারি শিট দেওয়া পসিবল হবে না। হ্যাঁ, দেওয়া যাবে, তাহলে ওই যে মানে আধা কাঁচা রান্না দেওয়া লাগবে আর কি। প্রত্যেকটা জিনিসের একটা ফিনিশিং আছে, কোর্স শেষ না হলে ভোকাবুলারি শিট কেমনে শেষ হবে, বুঝেন নাই? এখন যতটুকু রেডি করছি এতটুকু তো এনাফ না, কোর্সটা শেষ হবে তারপরে পাবো। দ্যাট মিনস কোর্সটা যদি আমাদের রোজার মধ্যে শেষ হয়, তাহলে ইনশাল্লাহ আপনারা ঈদের কিছুদিন পরে, ঈদের কিছুদিন পরে আপনারা শীটটা পেয়ে যাবেন। ভাই আপনাদেরকে দিতে পারলে আমরাও চাপ মুক্ত হই ভাই, বুঝছেন?
আমাদেরও মাথায় প্যারা আছে, এমনি না যে আমরা বসে থাকি। ঠিক আছে, তো এই কথাগুলো মাথায় রাখবেন। ওকে। জি, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে ক্লাস এ পর্যন্তই। 50 নাম্বার ক্লাস শেষ হয়ে গেল। 7 নাম্বার সেকশনে আর একটা ক্লাস হবে, এরপর ইনশাল্লাহ আমরা 8 নাম্বার সেকশনে ঢুকবো। তো এই কথাগুলো একটু মাথায় রাখবেন, বুঝছেন? এগুলো যখন আপনার মাথায় থাকবে, তখন হবে কি, কোর্সটা যখন শেষ হয়ে যাবে, যখন দেখবেন যে রুল মিলতেছে না, তখন দুইটা জিনিস মাথায় রাখবেন। একটা কথা হচ্ছে এরকম, যে আপনার হয় মানে যদি ভাওয়ালের দেখেন যে অরিজিনাল সাউন্ডটা পাচ্ছেন না, বুঝে নেবেন শোয়া সাউন্ড আছে। আর পুরো শব্দটাই যদি অপরিচিত মনে হয়, তাহলে ধরে নিন যে এটা ওই যে যে কারণগুলো আমি ক্লাসে ব্যাখ্যা করলাম, এগুলোর কোনো একটা আছে। আর সবচেয়ে বড় কথা, ইংলিশ ইজ এ নন ফনেটিক ল্যাঙ্গুয়েজ। ইংরেজি একটা নন ফনেটিক ল্যাঙ্গুয়েজ। তার মানে হচ্ছে ইংরেজি শব্দ সবসময় রুল অনুযায়ী উচ্চারণ হবে না, এটাই নিয়ম। জি, সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। শুভ বিকাল, শুভরাত্রি না, শুভ বিকাল। যেহেতু রমজান মাস চলতেছে, এখন বাজে 4টা 5, কিছুক্ষণ পরে ইফতারের সময় হয়ে যাবে। আমরা সবাই সময়ের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।